হ্যালো, আমার নাম সৌমি চ্যাটার্জি। আমি স্কুলে পড়াকালীন ছোটোবেলায় আবৃত্তি শিখিনি কখনো। এমনি মায়ের কাছে করতাম, করে পরীক্ষা দিতাম। এমনি নিজে নিজে ডায়েরিতে যা মন চাইতো লিখতাম। কোনো দিন আমি এগুলো নিয়ে আলাদা করে চর্চা করা বা শেখা কিছু করিনি। তো সে অনেক কাল আগের কথা। স্কুলে পড়তাম, এখন বিয়ে হয়ে গেছে, এখন 28-29 হবে, তখন হয়তো 7, 8, 9, 10 কিছু একটা হবে, অনেক বছর আগেকার কথা। তো আমার বর এখন যে তিনি বলেন যে আমি ইউটিউবে যেন এসব মানে আবৃত্তি বা কিছু লেখা বা নিজের কিছু লেখা বা কিছু বলা এসব নিয়ে যেন ভিডিও বানাই আর বানাতে থাকি। তো আমি ভাবলাম ঠিক আছে, ভেবে দেখা যেতে পারে তার কথা। আমি আগে লিখতাম অনেক, আমার সেই ডায়েরিটা খুঁজে সেই নিয়ে দেখতে হবে। আমি মানে আগে এমনি করতাম অবসর সময়, এমনি মানে আমি কখনো এটা নিয়ে ভাবিনি যে কারোর কাছে শিখবো বা চর্চা করব কখনো, বা আমি কিছু ভালো করি বা কিছু আমার মনে হয়নি। আমি জানি না এখনও মানে ভালো বা কিছু, কিন্তু সে বললাম তো অনেক বছর আগেকার কথা। তো এখন আমার বরের ইচ্ছাকে প্রাধান্য না, সে বলেছে তো আমিও ভাবলাম ঠিক আছে, করে দেখা যাক। তো আজকে সেরকম কিছু না, আজকে নিজের কোনো লেখাও নয়। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমি আবৃত্তি পরীক্ষা দিতাম। তো আমি বললাম না, মায়ের কাছেই এমনি শিখে, মাও কখনো কারোর কাছে শেখেনি, মায়ের কাছেই শিখে পরীক্ষা দিতাম আর ভালো নাম্বার পেতাম। মানে ওই যে 4 বছর 4th ইয়ার অবধি পরীক্ষা দিয়েছি। তো 1 বছর ওই বলতে হয় না আবৃত্তি পরীক্ষাতে, আমার প্রিয় কবিতা বলে একটা বলতে হয় গিয়ে নিচে থেকে দাঁড়িয়ে। তো তখন আমি এই কবিতাটা বলেছিলাম। আর একটা প্রিয় কবিতা বলতে হয়, আর তারপরে আরও বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার করা হয়, এবং সেই প্রশ্ন উত্তর পর্বে আরও কিছু কবিতা বলতে হয়। কখনো কবিতার মাঝের পংক্তি বলতে হয়, কখনো প্রথমের শুরুর দিকের, কখনো শেষের দিকের, বা বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তো মাধ্যমিকের আগে আমার এগুলো ক্লাস 7-8 অবধি এসব করেছিলাম, মাধ্যমিকের জন্য বন্ধ হয়েছিল, তারপরে আর কখনো শুরু হয়নি। তো তারপরে এমনি করোনার সময় ডায়েরি লিখতাম। তো ডায়েরিতে আমার কিছু কিছু লেখা ছিল, সেগুলো বাড়িতে পড়েছিল। বাবা এখন বিয়ে হয়ে গেছে, আমি দূরে থাকি, বাবা চন্দননগরে, কলকাতায় নয় চন্দননগরে, আর আমি হায়দ্রাবাদে। তো আমাকে মনে করে আমার এই লেখাগুলো দেখছিল, বলছিল করোনার সময় আমাকে দিলে আমি না পাবলিশ করিয়ে দিতাম। আমি এগুলো কি পাবলিশ করতে, কি লিখেছি। যাই হোক, বাবার তো সবসময়ই সব বাবাদের কাছে মেয়েদেরকে মনে হয় বড় কিছু ব্যাপার। তো ওই লেখাগুলো দেখে আমার বড় বললো যে তাহলে তুমি এখন লেখো না কেন, খারাপ তো খুব একটা নয়। বললাম যে দেখো, তোমারও হয়তো মনে হচ্ছে খারাপ না, কিন্তু আমি খারাপ ভালো অত কিছু ভাবিনি। আমার এমনি ভালো লাগতো করোনার সময়, চারিদিক বন্ধ, ঘরে বসে থাকতাম, তাই লিখতাম। তো ওইগুলো দেখে আমার বর বললেন যে তুমি আবার শুরু করতে পারো এমনি নিজের মনে, যে হ্যাঁ কোথাও কিছু করতে হবে বলে না, এমনি নিজের মনে, নিজের মনকে ভালো রাখার জন্য কাজকর্মের পরে যেটুকু পারো। আমি ভাবলাম ঠিকই আছে, ফোন স্ক্রল করা বা সোশ্যাল মিডিয়া ঘাটার জায়গায় এটা করা যেতেই পারে। তো খারাপ অভ্যেস নয়, মনও ভালো থাকে যেটুকু সময় পাবো। তো আজকে আমি সেটা শুরু করার চেষ্টা করছি। আজকে আমি নিজের লেখা থেকে কিছু, মানে আমার সেই সময় লেখা ছিল, সেই সময় থেকে কিছু পড়ছি না। এখন আমি আর লেখা শুরু করিনি, করব। তবে সেই সময় লেখাগুলো তার আগে ভিডিওতে পড়ে ভিডিও বানিয়ে রাখবো ইউটিউবে, আপনাদের ভালো লাগলে শুনবেন। তো কিন্তু আজকে প্রথম দিনেই আমি সেটা করছি না। আজকে আমি এমনি শুধু একটাই কবিতা পাঠ করব, পাঠও না আবৃত্তি করব অ্যাকচুয়ালি, চেষ্টা করব। এটা আমার মানে সেই ক্লাস 7-এর না 8-এর পরীক্ষার সময় আমি এত ভালো বলতাম, সত্যি আমি এই একটা আবৃত্তি আমি সত্যি ভালো বলতাম। আমার প্রিয় আবৃত্তি বানিয়েছি, মানে প্রিয় কবিতা বানিয়েছিলাম সেইবারে আবৃত্তি পরীক্ষার জন্য। তো মানে এখন আর আমি অত ভালো তো বলতে পারি না। তো তখন আমি সত্যি অনেক এটা প্র্যাকটিস, যেটা বলে অভ্যেস করেছিলাম প্রচুর। আমার মনে আছে এখনও, ঘরে না আমাদের রং হচ্ছিল, আর অ্যানুয়াল পরীক্ষার পর আবৃত্তি পরীক্ষা হতো, তাই পড়াশোনা স্কুলের চাপ থাকতো না। তো ঘরে রঙের কাজ হচ্ছিল, একটা করে ঘর হচ্ছিল, আর অন্য ঘরে আমরা সব জিনিসপত্র নিয়ে থাকছিলাম। তো সেই সময় আমি খালি খালি এটা বলতাম, আর মানে প্র্যাকটিস করতাম, মায়ের কাছে বলতাম, বলে বলে মা বলতো এই জায়গাটা এরকম করো, জায়গাটা অমনি কর। তো অনেক বলে বলে এটা এমন ভালো হয়ে গেছিলো। আমার বাড়ি তখন যত আত্মীয় স্বজন ছিল সবাই বারবার বলতো বল এটা বল এটা বল। তো ওটা ওই সময় অত প্র্যাকটিস ছিল বলে অত ভালো হয়েছিল। তো এখন আমি সেটাকেই বলার চেষ্টা করব। এটাই আমার শুরু, বা মানে সূচনার বলতে পারেন, সূচনা। মানে তারপরে আমি চেষ্টা করব যে আমার লেখা যেগুলো, সেগুলো কখনো পড়া বা কখনো রবীন্দ্রনাথের কিছু পড়া, বা দেখবো কী করা যায়। তো আজকে আমি শুধু শুরুতে সেই একটা সুন্দর স্মৃতি যে আমার ছিল, যে মানে ওই সময়কার স্মৃতি, যে আমার আবৃত্তি পরীক্ষার জন্য তার আগে এইটা আমার প্রিয় কবিতা বানিয়েছিলাম, এবং এটা আমি বলেছিলাম, ভালো নাম্বার পেয়েছিলাম, ফার্স্ট ডিভিশন তো পেয়েছিলাম। তো দেখা যাক, এটা আমি বলছি।
সেটা ছিল সোনার তরী। এটাই আমার প্রিয় আবৃত্তি, মানে প্রিয় কবিতা আমি চয়েস করেছিলাম সেবারে। আর এটা আমার সবার এত ভালো লেগেছিল, আমার আত্মীয় স্বজনের যে বারবার বারবার করে আমাকে বলতো। তো শুরু করা যাক। সোনার তরী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গলাটা একটু এদিক ওদিক হয়ে আছে, তো ঠিক আছে। সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই, দিয়েছি ভরে, এতকাল নদী কূলে, যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ভিড়ে, শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, সোনার তরী। নমস্কার। তো এটা আমি সেবারে প্রিয় কবিতাতে বলেছিলাম, জানি না আপনাদের কেমন লাগলো বা এখন আমি কেমন বললাম। তখন আমি সত্যিই ভালো বলেছিলাম। মানে তখনকার দিনে না এত মোবাইলে ছবি তুলে রাখা বা ভিডিও করে রাখার লোকজনের মানে চিন্তাধারা ছিল না। সবাই খালি খালি শুনতে চাইছিল, বারে বারে বলছিল যে তুই বল, আবার বল, ভালো লাগছে, কিন্তু কেউই ভিডিও বানায়নি বা কেউ ছবি তোলেনি। তো তখনকার দিনে এটা ছিল না। আমি যখন, আমার এখন 29+, আর তখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি, এরকম কিছু হবে। তো তখন ছিল না অত ছবি তোলার বাড়াবাড়ি, মানে কেউ তুলতো না। এখন একটা বাচ্চা ভালো করে বলছে মানে আমরা সবাই সেটা ছবি ভিডিও তুলে রাখবো, আমি নিজেই তুলে রাখবো আমার সামনে কেউ বললে ভালো করে। তো তখন সেই জিনিস ছিল না, তখন শুধু সবাই শুনতে চাইছিল বারে বারে, কিন্তু কেউ সেটাকে পরে দেখবো বলে ভিডিও তুলে রাখার চেষ্টা করেনি বা কারোর মাথাতেই আসেনি। সময়ের সাথে সাথে হয় ব্যাপার। তখন বারবার শুনতে চেয়ে সবাই মনের মণিকোঠায় গেঁথে রাখার চেষ্টাই করেছিল। তো সবার এখনো মনে আছে, সবাই বলে যারা মাসি পিসিমামি ওরা, যে তুই তখন ওটা ভালো বলেছিস। তো সেরকম আমারও আর কি মনের মণিকোঠায় থেকে গেছে সেই স্মৃতি, যে ওই রকম সময় সেরকম আমার আমি যখন ওই রকম না ক্লাস 7, 8, 9, তখন আমার দিদির ছেলে 7, 8, 9 না, 7-এ দিদির বিয়ে হয়েছে, যাই হোক তারপরেই আর একটু পরে আমি কলেজে উঠেছি বা এমনি। দিদির ছেলে ছোট, 2-3 বছর এরকম। তো ও খুব ভালো বলতো, কাঠবেড়ালি বলতো, তখন 3 হবে বা, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, এটা বলতো। এটা আমি কোনোদিন বলি, আমার মুখস্থও নেই। তো এটাও বলতো। তো ওকে যদি আমি তারপর বলি, ও এখন বড় হয়ে গেছে, মাধ্যমিক দেবে, এখন যদি বলি বলতে, এখন কেন, যখন ওকে 7, 8-এ পড়ে তখনও বলতে বলতাম। ও বলতো আমার মনে নেই। তো আমি বলতাম তোরা কত সুন্দর তুই বলতিস, কি সুন্দর আবার এক্সপ্রেশন করে করে বলতো। আর বাচ্চা তো আরও ভালো লাগতো, আর পুরোটা মুখস্থ ছিল, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, এরকম করে পুরোটা বলতো, আর পুরো এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেশন করে করে বলতো, হাতে চোখে মুখে।
তো ওরও মনে নেই, তো কারোরই মনে থাকে না, না সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, তো সময় নদীর স্রোতের মতো চলে যায়, কিছু স্মৃতি রেখে যায়, সবাই সে মানে সেই মুহূর্তগুলো আর ফিরে আসে না, যেগুলো শুধু মনেই থেকে যায়। তো ও আর ওরকম নেই, মানে দিদির ছেলেও আর ওই 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 বাচ্চাটা নেই যে ওরকম কিউটভাবে ওইটা বলতে পারবে, ওর মনেই নেই, ও এখন আর আবৃত্তি করেই না। তো ওর মনেই নেই, ও ছোটোবেলায় নিজে থেকেই ওরকম মানে শুনে শুনে মনে রেখে অনেক কিছু ওরকম বলতো, বীর পুরুষ বলতো, কাঠবিড়ালি বলতো 3-4 বছরেই। তো সেরকম আমারও সেই সময়টা চলে গেছে, সেই সময়ের আমি আর নেই, সেই সময়ের সৌমি আর আজকের সৌমি আকাশ পাতাল তফাৎ। তবুও চেষ্টা করব আবার, মানে আমার বড় আমাকে ওটাই বললো যে চেষ্টা করতে, যে আমি যখন আবৃত্তি করতাম না শিখেই এবং পরীক্ষা দিয়েছিলাম না শিখেই, তাহলে এখন আমি কেন করতে পারবো না। আর আমাকে সে মানে আমার ইউটিউবের হেলদি ম্যারেজ বা লাইফ কোচ টাইপের ভিডিও দেখে আরও বললো যে এটা তুমি করছো, করো, ঠিক আছে, কিন্তু ওটা তোমার যেটা তোমার নিজের ছিল আবৃত্তি, তোমার গুণ, তোমার বলতে পারা বা তোমার লিখতে ভালো লাগে, তাহলে তুমি যখন এটা নিয়ে করছো তাহলে ওটা নিয়েও করো, কিছু হবে না হবে সেটা ভেবে না, শুধুমাত্র নিজের ভালো লাগার জন্যই করো। আমিও সেটাই ভাবলাম যে চেষ্টা করে দেখা যাক, যে কদিন সময় পাবো বাকি সমস্ত কাজের মাঝে 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 করব। তো এটা আমি ভাবলাম যে শুভ সূচনা কী দিয়ে করা যায়। তো শুভ সূচনার জন্য যে কবিতাটা সব থেকে কাছের ছিল, যে কবিতাটা বারবার মনে পড়ে, যে কবিতাটাকে ঘিরে অনেক স্মৃতি আছে, তো সেটাকেই দিয়ে শুভ সূচনা করা গেল। আর এমনিও কবিগুরু আমার প্রিয় কবি, আমার হাজব্যান্ডেরও প্রিয় কবি, আমার ওনার উপন্যাস গল্পও ভালো লাগে। তো এটা দিয়েই মানে, আর এই কবিতাটার সাথে আমার নিজের জীবনের যে আমার প্রিয় কবিতা ছিল সেই সময়কার, যে মানে পুরো মামার বাড়িতে ছিলাম, মামার বাড়িতে গিয়েই পরীক্ষা দিতাম, মামার বাড়ির গ্রামে। তো সেখানে সবাই একসাথে ছিল, সবার সাথে গল্প করছিলাম, সবাই আমাদের থেকে শুনছিল কবিতাটা। তো সব আত্মীয় স্বজনের সাথে আর অত দেখাও তো হয় না, সেই যে সেই মুহূর্তটা যে ওইভাবে মনে পড়া, মনে থাকা, সেই ব্যাপারটা, সেটা আমি ওই জন্য ভাবলাম যে এটাই এই কবিতাটাই আদর্শ হবে শুভ সূচনার জন্য, আমার জন্য অন্তত। মানে আর কেউ দেখুক না দেখুক, কারুর ভালো লাগুক না লাগুক, আমার নিজের ভালো লাগবে এবং আমার নিজের শুরুর জন্য এটাই সব থেকে ভালো হবে। যে সেই ছোটোবেলার স্মৃতি মাখানো, স্মৃতি জড়ানো, সেই ঘরে রং হচ্ছে, সেই সময় আমাকে নিয়ে মা আছে, বাবা আর আমি মা বসে রুমে প্র্যাকটিস করছি কবিতা, তারপরে মামার বাড়ি গেলাম, সেখানে সবার মধ্যে তো বাবা মা বাকি মাসি পিসি মামা মামি আত্মীয় স্বজন ভাই বোন সবার মানে সবাইকে জড়িয়ে একটা স্মৃতি আছে কবিতাটা নিয়ে। তো সেই যে ব্যাপারটা, সেটাই কবিতার মধ্যে সব থেকে বেশি আমি পেয়েছি। তো এটাই শুভ সূচনার জন্য আমার জন্য একদম যোগ্য ছিল আমার মনে হয়। বাকি দেখা যাক, আমি চেষ্টা করব, মানে আমার লেখাগুলো আমার বর আর বাবার যখন এত মনে হচ্ছে, আমি একবার দেখবো চেষ্টা করে সেগুলোও ওপেনলি বলে বা ভিডিও বানিয়ে। এমনি করোনার সময় বসে বসে আমি লিখছিলাম, তখন আমার যেটা মনে হচ্ছিল। জেনারেলি আমি অত বসে বসে সমাজে কী চলছে বা কে কী করছে ওসব নিয়ে ভাবি না, কিন্তু তখন ভালো লাগছিল ভাবতে, পরিবেশ দূষণ নিয়ে, সমাজে মানুষের মানসিকতা নিয়ে ভালো লাগছিল তখন। তো সেগুলো নিয়েই লিখছিলাম, যেমন পরিবেশ দূষণের ওপর একটা ছিল, তারপর সমাজে এই যে পুরুষ বনাম মহিলা লড়াই, কখনো ফেমিনিস্ট, কখনো মেয়ে ছেলেদের থেকে কি একটা বলে, যাই হোক আমি অত এসব বুঝি না। তো সেসব নিয়ে লিখছিলাম তখন। তারপরে আমি আমার বেড়াতে যাওয়ার গল্পও লিখছিলাম। তো সেইগুলো বেড়াতে যাওয়ার তো আমার অনেক, মানে প্রত্যেক বছর এক জায়গায় বেড়াতে যাওয়া, মানে প্রচুর অ্যাডভেঞ্চার স্টোরি। তো আমি ওটাই ভাবলাম যে বেড়াতে যাওয়ার গল্পগুলো অন্তত লেখা শুরু করি, কবিতা তারপর দেখা যাবে। ওকে, সো চেষ্টা করছি শুরু করার, ভালো লাগলে বলবেন। ওকে, নমস্কার।